মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণটি যদি হয় তার সুখী হওয়ার প্রবল চেষ্টা, তবে বিষয়টা কেমন দাঁড়ায়? দারুণ একটা প্যারাডক্স। মানে চারপাশের পৃথিবীতে তাকালে তো সেটাই মনে হয়, তাই না? সবাই একটা নিরন্তর দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত। একদম। লক্ষ্য একটাই, ভালো থাকা, সুখে থাকা। কিন্তু পরিসংখ্যান বলছে যে আধুনিক মানুষ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি বিষণ্ণ এবং ক্লান্ত। এটা অস্বীকার করার উপায় নেই। মানুষ যত বেশি সুখ খুঁজছে তত যেন আরো হতাশ হয়ে পড়ছে। ঠিক। আর এই প্যারাডক্স বা স্ববিরোধিতা থেকেই আমাদের আজকের আলোচনার সূত্রপাত। আজ আমরা বিশ্লেষণ করব এমন একটি দর্শন যা মানুষের এই সুখের আকাঙ্ক্ষাকে একেবারে কেন্দ্রবিন্দুতে রেখেছে। এবং এই গভীর আলোচনার জন্য আমাদের হাতে চমৎকার কিছু সোর্স আছে। হ্যাঁ, আমাদের সোর্স হিসেবে আজ থাকছে স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া ফিলসফি, ইন্টারনেট এনসাইক্লোপিডিয়া ফিলসফি, আর সেই সাথে প্রাচীনকালের এপিকিউরাস থেকে শুরু করে আধুনিক যুগের জেরেমি বেনথাম ও জন স্টুয়ার্ট মিলের মতো দার্শনিকদের চিন্তাধারা। অসাধারণ সব মেটেরিয়াল। এগুলো আসলেই মানুষের চিন্তার জগৎকে নাড়া দেয়। একদম তাই। আর এই সোর্সগুলোর ওপর ভিত্তি করে আমাদের আজকের মিশন হলো কি বলে হেডোনিজম বা সুখবাদ এর ব্যবচ্ছেদ করা। ঠিক আছে, চলুন বিষয়টি বিশ্লেষণ করা যাক। চলুন শুরু করা যাক। মানুষের মস্তিষ্ক কেন সুখের পেছনে এতটা মরিয়া, আর এই মরিয়া ভাব তাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাচ্ছে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে একদম প্রাচীন গ্রিসে। মানে হেডোনিজম বা সুখবাদের সবচেয়ে আদি রূপটি দেখা যায় দার্শনিক অ্যারিস্টিপাসের চিন্তাধারায়। অ্যারিস্টিপাস, তার দর্শনটা ঠিক কেমন ছিল? তার দর্শন ছিল অত্যন্ত সোজাসাপটা। মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বর্তমান মুহূর্তের সর্বোচ্চ আনন্দটুকু নিংড়ে নেওয়া। মানে ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই নেই? না, একেবারেই না। তার যুক্তি ছিল অতীত তো পার হয়ে গেছে, সেখানে কিছু বদলানোর সুযোগ নেই, আর ভবিষ্যৎ সেটা পুরোপুরি অনিশ্চিত। কাল বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। ঠিক। তাই ভবিষ্যতের জন্য বর্তমানের আনন্দকে বিসর্জন দেওয়াটা তার চোখে ছিল চরম বোকামি। আচ্ছা, অ্যারিস্টিপাসের এই দর্শনকে আধুনিক মনস্তত্ত্বের ভাষায় হয়তো প্রেজেন্ট বায়াস বা বর্তমানের প্রতি পক্ষপাতিত্ব বলা যেতে পারে। দারুণ একটা শব্দ ব্যবহার করেছেন, প্রেজেন্ট বায়াস। বিষয়টা ঠিক সেরকমই। কিন্তু ধরুন, এই ধারণাটি শুনতে খুব আকর্ষণীয় হলেও এর একটা মারাত্মক প্রায়োগিক ত্রুটি রয়েছে তো, তাই না? অবশ্যই। শুধু বর্তমানের সুখের পেছনে ছোটা, অনেকটা ভবিষ্যতের ডোপামিনের উপর চড়া সুদের ঋণ নেওয়ার মতো। হা, ঠিক বলেছেন, চড়া সুদের ঋণ। ধরুন, কেউ যদি এই মুহূর্তে ভালো লাগার জন্য প্রতিদিন ফাস্ট ফুড খায় বা সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে স্বাস্থ্যের ক্ষতি করে, তবে দীর্ঘমেয়াদে তাকে তো চরম মূল্য চোকাতেই হবে। একদম। একটি সমাজ বা সভ্যতা কখনোই শুধু বর্তমানের আনন্দের উপর ভিত্তি করে টিকতে পারে না। ঠিক তো। কেউ ভবিষ্যতের কথা না ভাবলে তো ফসল ফলানো, চিকিৎসা বিজ্ঞান উন্নত করা বা বড় কোনো অবকাঠামো তৈরি করা সম্ভবই হতো না। এই সংকটটি প্রাচীন যুগের পরবর্তী দার্শনিকদের ভাবিয়ে তুলেছিল। এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আচ্ছা, এরপর কে এলেন? অ্যারিস্টিপাসের দর্শনের এই ধ্বংসাত্মক দিকটি সামাল দিতেই মঞ্চে আসেন এপিকিউরাস। তিনি সুখবাদের ধারণাকে পুরোপুরি উল্টে দিলেন। উল্টে দিলেন মানে কিভাবে? তার মতে সুখ মানে জীবনের নতুন নতুন আনন্দ, উদ্দীপনা যোগ করা নয়। তাহলে সুখটা আসলে কি তার মতে? তার মতে সুখের প্রকৃত মেকানিজম বা প্রক্রিয়া হল জীবন থেকে ব্যথা, ভয় এবং মানসিক উদ্বেগ বাদ দেওয়া। মানে প্লেজার বা আনন্দ যোগ করার চেয়ে পেইন বা ব্যথা বিয়োগ করার উপরেই তিনি বেশি জোর দিয়েছিলেন। ও আচ্ছা, এই বিয়োগ করার ধারণাটি বেশ চমকপ্রদ। হ্যাঁ, খুবই প্র্যাকটিক্যাল। সাধারণত মানুষ মনে করে আরও বেশি অর্থ, আরও বেশি ক্ষমতা বা আরও বেশি বিনোদন মানুষকে সুখী করবে। কিন্তু এপিকিউরাস তো দেখছি পুরোপুরি উল্টো পথে হাঁটছেন। হ্যাঁ, সোর্সগুলো ঘাঁটলে দেখা যায় তিনি মানুষের ইচ্ছাকে 3টি সুনির্দিষ্ট স্তরে ভাগ করেছেন। এটা বুঝলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, 3টি স্তর। প্রথমটি কি? প্রথমটি হলো প্রাকৃতিক এবং প্রয়োজনীয় ইচ্ছা। যেমন ধরুন, তৃষ্ণা মেটানোর জন্য পানি বা ক্ষুধা মেটানোর জন্য সাধারণ খাবার। এটা তো বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজন। আর দ্বিতীয়টি? দ্বিতীয়টি হলো প্রাকৃতিক কিন্তু অপ্রয়োজনীয় ইচ্ছা। মানে
তৃষ্ণা মেটানোর জন্য সাধারণ পানির বদলে খুব দামি কোনো পানীয়র আকাঙ্ক্ষা। বুঝতে পেরেছি, মানে প্রয়োজনটা প্রাকৃতিক, কিন্তু যেভাবে মেটাতে চাইছি সেটা অপ্রয়োজনীয় বিলাসিতা। একদম ঠিক। আর সবচেয়ে বিপজ্জনক হলো তার তৃতীয় স্তরটি। সেটা কি? অপ্রাকৃতিক এবং অপ্রয়োজনীয় ইচ্ছা। এটা হলো খ্যাতি, অঢেল সম্পদ বা ক্ষমতার লোভ। এপিকিউরাস বলছেন মানুষের জীবনের বেশিরভাগ মানসিক যন্ত্রণার উৎস হল এই তৃতীয় স্তরের ইচ্ছাগুলো। আচ্ছা, কারণ এগুলোর কোনো শেষ নেই, তাই তো? ঠিক ধরেছেন। কেউ যখন ক্ষমতার স্বাদ পায় সে আরও ক্ষমতা চায়। এখানে কোনো তৃপ্তির বিন্দু বা কি বলে স্যাচুরেশন পয়েন্ট নেই। এপিকিউরাসের মতে একজন মানুষ যদি তার প্রথম স্তরের ইচ্ছাগুলো পূরণ করে একটি অনাড়ম্বর জীবনযাপন করতে পারে, তবে সে প্রকৃত শান্তিতে থাকবে। এই দর্শনের সাথে যদি আধুনিক অর্থনীতির কাঠামো মিলিয়ে দেখি, তবে একটা দারুণ বিষয় চোখে পড়ে। কিরকম? মানে আধুনিক ভোগবাদী সমাজ বা কনজিউমারিজম তো পুরোপুরি দাঁড়িয়েই আছে এপিকিউরাসের ওই তৃতীয় স্তরের ওপর। অসাধারণ একটা পর্যবেক্ষণ। আসলেই তাই। বিভিন্ন বিজ্ঞাপন বা মার্কেটিং স্ট্র্যাটেজি মানুষের মনে এমনভাবে কাজ করে যেন এই অপ্রাকৃতিক এবং অপ্রয়োজনীয় ইচ্ছাগুলোকেই মানুষের বেঁচে থাকার মৌলিক প্রয়োজন হিসাবে বিশ্বাস করানো যায়। মানে এমনভাবে বোঝানো হয় যে লেটেস্ট মডেলের ফোন বা নির্দিষ্ট ব্র্যান্ডের গাড়ি না থাকলে তার জীবনের কোনো মূল্যই নেই। একদম। অর্থাৎ সমাজ ইচ্ছাকৃতভাবেই মানুষের আকাঙ্ক্ষাকে এমনভাবে ম্যানিপুলেট করছে যাতে মানুষ কখনোই এপিকিউরাসের সেই শান্ত ও স্থির জীবনে পৌঁছাতে না পারে। হ্যাঁ, আর এই ম্যানিপুলেশনের কারণটাও খুব স্পষ্ট। মানুষ যদি অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, তবে অর্থনীতির চাকা ঘুরবে কি করে? আসলেই। যাই হোক, এপিকিউরাসের দর্শন ব্যক্তিগত শান্তির জন্য চমৎকার হলেও যখন আমরা একটি বিশাল সমাজ বা রাষ্ট্রের কথা ভাবি, তখন এটি একটু অপর্যাপ্ত মনে হয়। কেন? সমাজ পরিচালনার ক্ষেত্রে সমস্যা কোথায়? ধরুন, সমাজের সবাই যদি ব্যক্তিগত শান্তি খোঁজার জন্য নিজেদের গুটিয়ে নেয়, তবে আইন কানুন, বিচার ব্যবস্থা বা সামাজিক উন্নতি কিভাবে নিশ্চিত হবে? এটা একটা বড় পয়েন্ট। আর এখান থেকেই আধুনিক দর্শনে ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদের জন্ম হয়। জেরেমি বেনথাম হলেন এই দর্শনের প্রবর্তক। জেরেমি বেনথাম, তিনি ঠিক কী প্রস্তাব করেছিলেন? তিনি ব্যক্তিগত সুখের ধারণাকে সামাজিক স্তরে নিয়ে যাওয়ার জন্য একটি গাণিতিক কাঠামো বা হেডনিক ক্যালকুলাস তৈরি করার চেষ্টা করেছিলেন। হেডনিক ক্যালকুলাস? তার মানে বেনথাম সুখকে একটি অ্যালগোরিদমের মতো করে ভাবতে চেয়েছিলেন। একদম ঠিক। ব্যাপারটা অনেকটা আধুনিক টেক কোম্পানিগুলোর ইউজার এঙ্গেজমেন্ট অ্যালগোরিদমের মতো শোনায়। হা, দারুণ বলেছেন। অনেকটা সেরকমই। মানে কোনো কন্টেন্ট কত বেশি মানুষকে ধরে রাখতে পারছে, কতক্ষণ ধরে রাখতে পারছে এবং উত্তেজনার মাত্রা কতটা তীব্র, তার ওপর ভিত্তি করেই তো এসব অ্যালগোরিদম কাজ করে, তাই না? হ্যাঁ, বেনথামও ঠিক এই কাজটাই করতে চেয়েছিলেন সমাজের জন্য। তার নীতি ছিল, যে কাজ সমাজের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের জন্য সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং তীব্র সুখ তৈরি করবে, নৈতিকভাবে সেটাই সবচেয়ে সঠিক কাজ। আচ্ছা, মানে ম্যাক্সিমাম হ্যাপিনেস ফর ম্যাক্সিমাম পিপল। উপযোগবাদের মূল ভিত্তি এটাই। বেনথাম সুখের পরিমাণ মাপার ওপর জোর দিয়েছিলেন। কিন্তু এখানে বেনথামের এই মডেলে একটি বিশাল ফাঁক রয়ে যায়। ফাঁক? কি ধরনের ফাঁক? তিনি ধরে নিয়েছিলেন যে সমস্ত সুখের প্রকৃতি এক, শুধু তাদের পরিমাণে পার্থক্য রয়েছে। একটু বুঝিয়ে বলবেন? মানে তার মডেলে একদল মানুষের বসে বসে সস্তা কোনো বিনোদনমূলক খেলা দেখার আনন্দ আর একজন বিজ্ঞানীর নতুন কোনো আবিষ্কারের আনন্দ, এই দুটোর মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। ও আচ্ছা, মানে সুখ তো সুখী, সেটা যেখান থেকেই আসুক। হ্যাঁ, যদি সস্তা বিনোদন বেশি মানুষকে আনন্দ দেয়, তবে গাণিতিকভাবে সেটাই বেশি মূল্যবান তার কাছে। এই সমীকরণটি তো রীতিমতো ভয়ঙ্কর। কেন মনে হচ্ছে এমন? কারণ যদি সব সুখের মান একই হয়, তাহলে তো মানুষের বুদ্ধিবৃত্তিক বা শৈল্পিক বিকাশের কোনো প্রয়োজনই থাকে না। সস্তা শুরুমূলক কন্টেন্টই তো তাহলে সমাজকে চালিয়ে নেবে। একদম। আর বেনথামের এই পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ সুখের তত্ত্বকে নিশ্চয়ই সবাই বিনা বাক্য ব্যয় মেনে নেয়নি। এর প্রতিবাদ কে করেছিলেন? এই ত্রুটি শোধরাতেই এগিয়ে আসেন জন স্টুয়ার্ট মিল। মিল ছিলেন বেনথামেরই অনুসারী, কিন্তু তিনি এই গাণিতিক মডেলের ভয়াবহতা বুঝতে পেরেছিলেন। তো মিল কি সমাধান দিলেন? মিল তার দর্শনে সুখের গুণগত মানের বা কোয়ালিটির বিষয়টি যুক্ত করেন। তিনি সুখকে দুটি শ্রেণীতে ভাগ করলেন। কি কি? একটি হল শারীরিক বা নিম্নতর সুখ এবং অপরটি হল বুদ্ধিবৃত্তিক বা উচ্চতর সুখ।
কিন্তু উচ্চতর এবং নিম্নতর সুখের মধ্যে পার্থক্য করার মনস্তাত্ত্বিক মেকানিজমটা আসলে কি? মানে মিল কিভাবে প্রমাণ করলেন যে একটি সুখ অন্যটির চেয়ে শ্রেষ্ঠ? এটা খুব বৈধ একটা প্রশ্ন। কেউ তো বলতেই পারে যে তার কাছে শেক্সপিয়ারের নাটক পড়ার চেয়ে ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকাই বেশি আনন্দের। মিল এর উত্তর দিয়েছিলেন মানুষের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তার যুক্তি ছিল এমন, কোনো মানুষ যিনি এই দুই ধরনের সুখেরই স্বাদ পেয়েছেন তিনি সব সময় উচ্চতর সুখটিকে বেছে নেবেন। মানে যার দুটো অভিজ্ঞতাই আছে সেই আসল বিচারক। ঠিক তাই। ধরুন, একটি জটিল বই পড়া বা একটি কঠিন শিল্পকর্ম বোঝার জন্য প্রাথমিকভাবে মানসিক পরিশ্রম করতে হয়, যা হয়তো সাময়িকভাবে আরামদায়ক নয়। প্রথম দিকে বেশ কষ্টই হয়। কিন্তু সেই পরিশ্রমের পর যে মানসিক বিকাশ বা বোধের জন্ম হয় তা স্নায়বিকভাবে অনেক বেশি গভীর এবং স্থায়ী তৃপ্তি দেয়। আচ্ছা, বুঝতে পেরেছি। মিলের একটি বিখ্যাত উক্তি আছে সোর্সগুলোতে, একজন অসন্তুষ্ট মানুষ হওয়া একটি সন্তুষ্ট শূকর হওয়ার চেয়ে শ্রেয়। দারুণ একটা কোট। মানে কেবল ইন্দ্রিয়গত সুখের মধ্যে ডুবে থাকাটা মানুষের প্রকৃত সম্ভাবনাকে নষ্ট করে দেয়। একদম। কিন্তু এই জায়গা থেকে একটা নতুন দার্শনিক দ্বন্দ্বের জন্ম হয় বলে আমার মনে হয়। কি রকম দ্বন্দ্ব? মানে উচ্চতর সুখ অর্জনের জন্য মানুষ যে ত্যাগ স্বীকার করে বা অন্যের কল্যাণে কাজ করে, তার পেছনে কি সত্যি কোনো নিঃস্বার্থ উদ্দেশ্য থাকে? খুব গভীর একটা জায়গায় চলে যাচ্ছি আমরা। সোর্সগুলোতে সাইকোলজিক্যাল হেডনিজম বা মনস্তাত্ত্বিক সুখবাদ নামে একটি তত্ত্বের উল্লেখ আছে। এই তত্ত্ব দাবি করে যে মানুষের প্রতিটি কাজের মূলেই নাকি কেবল নিজের সুখ খোঁজার বাসনা লুকিয়ে আছে। হ্যাঁ, সাইকোলজিক্যাল হেডনিজম। ধরুন কেউ নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্য কাউকে বাঁচালো। বাইরে থেকে দেখলে মনে হবে এটি একটি চরম নিঃস্বার্থ কাজ, কিন্তু মনস্তাত্ত্বিক সুখবাদীরা তো বলবেন অন্য কথা, তাই না? হ্যাঁ, তারা বলবেন ওই ব্যক্তি সাহায্য করেছে কারণ সাহায্য করার পর তার নিজের ভেতরে এক ধরনের আত্মতৃপ্তি বা হিরোইজমের অনুভূতি তৈরি হবে। ঠিক। অর্থাৎ দিন শেষে সব কাজই কি মস্তিষ্কের ডোপামিন বা নিজস্ব ভালো লাগার কাছে জিম্মি? মনস্তাত্ত্বিক সুখবাদ ঠিক এই দাবিটাই করে। তাদের মতে পরার্থপরতা বা অ্যালট্রুইজম বলতে আসলে কিছুই নেই, সবই এক ধরনের ছদ্মবেশী স্বার্থপরতা। এটা তো বেশ হতাশাজনক একটা দৃষ্টিভঙ্গি। হতাশাজনক তো বটেই, তবে এই তত্ত্বের একটি বড় দুর্বলতাও আছে। সেটা কি? এটি মানব চরিত্রের জটিলতাকে খুব সহজ করে ফেলে। ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে মানুষ জেনে শুনে এমন কাজ বেছে নিয়েছে যার শেষে কোনো সুখ বা তৃপ্তি নেই, আছে কেবল নিশ্চিত মৃত্যু বা আজীবন যন্ত্রণা। যেমন ধরুন কোনো বাবা মায়ের ত্যাগ। একদম সঠিক উদাহরণ। একজন মা যখন তার অসুস্থ সন্তানের জন্য দিনের পর দিন না ঘুমিয়ে তীব্র মানসিক ও শারীরিক কষ্ট সহ্য করেন, তখন তার মস্তিষ্কে কোনো ডোপামিনের বন্যা বয় না। সেখানে কোনো প্লেজার নেই, সেখানে কেবল থাকে দায়িত্ববোধ এবং ভালোবাসা। অর্থাৎ মানুষের সব কাজের উদ্দেশ্য কেবল নিজের অনুভূতিকে ভালো করা হতে পারে না। অনেক সময় কাজের অন্তর্নিহিত অর্থ বা মিনিং সুখের চেয়ে অনেক বেশি শক্তিশালী চালিকা শক্তি হিসেবে কাজ করে। খুব সুন্দর বলেছেন। কিন্তু আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে সুখই জীবনের মূল লক্ষ্য, তাহলে এথিক্যাল হেডনিজম বা নৈতিক সুখবাদের কি হবে? আচ্ছা, এথিক্যাল হেডনিজম। এই তত্ত্ব তো বলছে যা সুখ দেয় তাই সঠিক, আর যা দুঃখ দেয় তাই ভুল। এই নীতি অনুসরণ করলে তো সমাজের জন্য একটা বড় বিপদ ডেকে আনা হতে পারে। আপনি একদম ঠিক পয়েন্টে আঘাত করেছেন। নৈতিক সুখবাদ এবং বেন্থামের উপযোগবাদের এই জায়গাটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে। কেন? কারণ কেবল সুখকে নৈতিকতার মাপকাঠি ধরলে ন্যায় বিচারের কোনো অস্তিত্বই থাকে না। আমি ঠিক এই বিষয়টাই ভাবছিলাম। একটি ক্লাসিক থট এক্সপেরিমেন্ট বা চিন্তন পরীক্ষার কথা ধরা যাক। আচ্ছা, বলুন তো। ধরুন প্রাচীন রোম সাম্রাজ্যের গ্ল্যাডিয়েটরদের লড়াই। ও হ্যাঁ। কলোসিয়ামের গ্যালারিতে বসে থাকা 50,000 মানুষ নিচে দুজন মানুষের রক্তাক্ত লড়াই বা মৃত্যু দেখে চরম আনন্দ পাচ্ছে। বিভৎস একটা দৃশ্য। এখন নৈতিক সুখবাদের সূত্র যদি প্রয়োগ করা হয়, তবেই সংখ্যাগরিষ্ঠের তীব্র আনন্দ এবং সুখের পরিমাণ গুটিকয়েক মানুষের মৃত্যু যন্ত্রণার চেয়ে অনেক বেশি। একদম গাণিতিকভাবে তাই দাঁড়ায়। তাহলে গাণিতিকভাবে তো এই নৃশংসতা একটি চরম নৈতিক ও সঠিক কাজ হিসাবে পরিগণিত হওয়ার কথা।
যদি সমাজের বড় একটা অংশ কোনো সংখ্যালঘু গোষ্ঠীর ওপর নিপীড়ন চালিয়ে সুখী হয়, উপযোগবাদ কি তাকে বৈধতা দেবে? এই গ্ল্যাডিয়েটর উদাহরণটি উপযোগবাদের সবচেয়ে অন্ধকার দিকটি উন্মোচন করে দেয়। সত্যি তাই। যদি কেবল সুখের পরিমাণ দিয়ে নৈতিকতা বিচার করা হয়, তবে মানবাধিকার বা ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্য থাকে না। সংখ্যাগরিষ্ঠের সুখের জন্য যে কোনো অন্যায়কে যৌক্তিক প্রমাণ করা সম্ভব, যা একেবারেই অগ্রহণযোগ্য। আর ঠিক এই কারণেই দর্শনশাস্ত্রে সুখের ধারণাকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে মেনে নিতে অনেকেই অস্বীকৃতি জানিয়েছেন। সুখ গুরুত্বপূর্ণ, কিন্তু তা কখনো ন্যায় বিচার, সমতা বা মানবিক মর্যাদার বিকল্প হতে পারে না। এতক্ষণের আলোচনায় এটা স্পষ্ট যে সুখবাদ ব্যক্তিগত পর্যায়ে যেমন অপ্রাকৃতিক আকাঙ্ক্ষার ফাঁদে ফেলে মানুষকে ক্লান্ত করে তোলে, তেমনি সামাজিক পর্যায়ে এটি জন্ম দিতে পারে গ্ল্যাডিয়েটরের মতো ভয়াবহ নৈতিক অন্ধত্বের। ঠিক তাই। তাহলে এর সমাধান কি? সোর্সগুলোতে এর পাল্টা ঔষধ বা অ্যান্টিডোট হিসেবে স্টোয়িক এবং বৌদ্ধ দর্শনের উল্লেখ আছে। হ্যাঁ, এবং এই দর্শনগুলো সুখবাদের ঠিক বিপরীত মেরুতে অবস্থান করে। স্টোয়িক দর্শন আসলে কি বলছে এ ব্যাপারে? স্টোয়িক দর্শনের মূল ভিত্তি হল ডিকোটমি অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বিভাজন। মানে কোনটা আমার নিয়ন্ত্রণে আর কোনটা নয়। একদম। স্টোয়িকরা বিশ্বাস করেন যে মানুষের জীবনে দুঃখের প্রধান কারণ হল এমন কিছুর ওপর নিজের সুখকে নির্ভরশীল করা যা তার নিয়ন্ত্রণে নেই। যেমন ধরুন বাইরের সম্পদ বা মানুষের প্রশংসা। ঠিক, বাইরের সম্পদ, মানুষের প্রশংসা বা সামাজিক অবস্থান, এগুলো যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। তাই বাইরের পরিস্থিতির ওপর ভিত্তি করে যে সুখ তৈরি হয় তা অত্যন্ত ভঙ্গুর। তাহলে সত্যিকারের শান্তি কোথায়? স্টোয়িকদের মতে সত্যিকারের মানসিক প্রশান্তি আসে নিজের আবেগ এবং প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। বাইরের পৃথিবী যতই বিশৃঙ্খল হোক না কেন, নিজের ভেতরের জগৎকে শান্ত রাখাই হল তাদের লক্ষ্য। আর বৌদ্ধ দর্শন, তারা তো মনে হয় এই ধারণারই আরও গভীরে প্রবেশ করেছে। হ্যাঁ, বৌদ্ধ দর্শন বলছে বাসনা বা আকাঙ্ক্ষাই হল সব দুঃখের মূল কারণ। মানুষের মস্তিষ্ক তো এমনভাবে তৈরি যে সে একটি জিনিস পেলে সাময়িক আনন্দ পায়, কিন্তু খুব দ্রুতই সেটিতে অভ্যস্ত হয়ে যায়। আর তখন নতুন কিছুর জন্য লালায়িত হয়। আধুনিক মনোবিজ্ঞানে একে কি বলে জানেন তো? হেডনিক ট্রেডমিল, তাই না? একদম ঠিক। মানুষ ট্রেডমিলের ওপর দৌড়াচ্ছে, তার মনে হচ্ছে সে অনেক দূর এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে সে একই জায়গায় আটকে আছে। মানে তার সুখের বেসলাইন বা ভিত্তিমূল কখনোই দীর্ঘস্থায়ীভাবে বাড়ে না। হেডনিক ট্রেডমিলের মেকানিজমটা বোঝা খুব জরুরি। মস্তিষ্ক সব সময় তার একটা নিউরোলজিক্যাল বেসলাইনে ফিরে আসতে চায়। আচ্ছা। যখন কোনো নতুন উদ্দীপনা বা সুখের অভিজ্ঞতা হয়, তখন ডোপামিন বাড়ে, কিন্তু কিছুক্ষণ পরই মস্তিষ্ক সেই উদ্দীপনার সাথে নিজেকে মানিয়ে নেয়। একেই কি হেডনিক অ্যাডাপ্টেশন বলে? হ্যাঁ, তখন একই পরিমাণ সুখ অনুভব করার জন্য আরও তীব্র উদ্দীপনার প্রয়োজন হয়। এই জায়গাটিতে আধুনিক স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং আমার মনে হয় এই হেডনিক ট্রেডমিলের সবচেয়ে নিখুঁত এবং ভয়াবহ উদাহরণ। খুব প্রাসঙ্গিক একটা পয়েন্ট তুলেছেন। মানুষ যখন ঘন্টার পর ঘন্টা ছোট ছোট ভিডিও বা পোস্ট স্ক্রোল করে, তখন সে আসলে কোনো গভীর সুখ বা আনন্দ পায় না, বরং সে তার মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে হ্যাক করে কেবল সাময়িক উত্তেজনার বা স্টিমুলেশনের যোগান দেয়। এবং এই অ্যাপগুলো ঠিক এভাবেই ডিজাইন করা। হ্যাঁ, এটা কোনো সুখ নয়, এটা হলো কেবল শূন্যতা এড়ানোর একটি যান্ত্রিক প্রচেষ্টা। অ্যাপগুলো মানুষের এই দুর্বলতাকে পুঁজি করে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন মানুষ কখনোই সন্তুষ্ট না হয় এবং অনবরত স্ক্রল করতে থাকে। আর এই প্রক্রিয়ায় মানুষ ক্রমাগত তার সুখের বেসলাইনকে নিচে নামিয়ে আনছে। এখানেই হেডনিজমের সবচেয়ে বড় ট্র্যাজেডি লুকিয়ে আছে। মানে আমরা সুখে থাকার চেষ্টা করতে গিয়েই অসুখী হচ্ছি। ঠিক তাই। যে দর্শনের মূল লক্ষ্য ছিল মানুষকে ভালো রাখা, ভুল প্রয়োগের ফলে সেই দর্শনই মানুষকে সবচেয়ে বেশি অস্থির এবং অতৃপ্ত করে তুলেছে। কেবল প্লেজার বা আনন্দের পেছনে অন্ধের মতো ছুটলে তা শেষ পর্যন্ত মানুষকে ক্লান্ত এবং অর্থহীনতার দিকে ঠেলে দেয়। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা পুরো চিত্রটি একসাথে দেখতে পাচ্ছি। হেডনিজম বা সুখবাদ আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়, জীবন উপভোগ করার জন্য। হ্যাঁ, তা তো বটেই।
কিন্তু একই সাথে দার্শনিকদের শত শত বছরের বিশ্লেষণ আমাদের সতর্ক করে যে সব সুখ সমান নয়। মিল যেমনটা বলেছেন, বুদ্ধিবৃত্তিক এবং গভীর সুখগুলোই মানুষকে সত্যিকার অর্থে পূর্ণতা দেয়। আর স্টোইক এবং বৌদ্ধ দর্শন শেখায় যে সুখের চাবিকাঠি বাইরে নয়, বরং ভেতরেই রয়েছে। সাময়িক উত্তেজনার পেছনে ছুটে জীবনের বড় অর্থকে হারিয়ে ফেলাটা কোনোভাবেই কাম্য হতে পারে না। তাহলে আমাদের দৈনন্দিন জীবনের সিদ্ধান্তগুলো কেমন হওয়া উচিত? জীবনের প্রতিটি কাজ বা সিদ্ধান্তকে কেবল এতে আমার কতটা আনন্দ হবে এই সমীকরণে না ফেলে এটি আমার জীবনের গভীরতায় কতটা প্রভাব ফেলবে এই দৃষ্টিকোণ থেকে বিচার করা প্রয়োজন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। সুখে জীবনের বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে দেখা উচিত, চূড়ান্ত লক্ষ্য হিসেবে নয়। যখন মানুষ অর্থপূর্ণ কাজের সাথে যুক্ত থাকে তখন সুখ এমনিতেই তার জীবনে ধরা দেয়। চমৎকার একটি উপসংহার। এই গভীর আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য সোর্সগুলোর মূল ধারণার উপর ভিত্তি করে তৈরি করা একটি বিখ্যাত থট এক্সপেরিমেন্ট বা চিন্তন পরীক্ষা নিয়ে কথা বলা যাক। আচ্ছা, দার্শনিক রবার্ট নোজিকের সেই এক্সপেরিমেন্টটা? হ্যাঁ, নোজিক একটি কল্পিত এক্সপিরিয়েন্স মেশিন বা অনুভূতির মেশিনের কথা বলেছিলেন। এটা নিয়ে ভাবলে সত্যিই শিওরে উঠতে হয়। ধরুন, এমন একটি জাদুকরী মেশিন আবিষ্কার হলো যা মানুষের মস্তিষ্ককে কৃত্রিমভাবে উদ্দীপ্ত করতে পারে। কোনো মানুষকে যদি এই মেশিনের সাথে যুক্ত করা হয়, তবে সেই মানুষটি তার জীবনের সব স্বপ্নের বাস্তব রূপ দেখতে পাবে। মানে সে মেশিনের ভেতরে পৃথিবীর সবচেয়ে সফল, সবচেয়ে সুখী মানুষ হিসেবে নিজেকে অনুভব করবে। একদম। তার মস্তিষ্কের দুঃখ, কষ্ট বা ব্যর্থতার কোনো অস্তিত্বই থাকবে না। সে অনবরত নিখুঁত সুখের অনুভূতি পেতে থাকবে, অনেকটা সাইফাই সিনেমার মতো। কিন্তু এর একটি বড় শর্ত আছে। বাস্তবে সে মানুষটি একটি ল্যাবরেটরির বিছানায় শুয়ে থাকবে। বাস্তব পৃথিবীতে তার কোনো অর্জন থাকবে না, কোনো সংগ্রাম থাকবে না, এমনকি অন্য কোনো মানুষের সাথে তার সত্যিকারের কোনো সম্পর্কও থাকবে না। তার পুরো জগৎটাই হবে তার মস্তিষ্কের ভেতরে তৈরি করা একটি কৃত্রিম ইলিউশন বা বিভ্রম। ঠিক। এখন ভাবনার বিষয় হলো, যদি কাউকে এই মেশিনের সাথে চিরজীবনের জন্য যুক্ত হওয়ার প্রস্তাব দেয়া হয়, তবে কি সে রাজি হবে? খুব কঠিন প্রশ্ন। কেবল নিরবচ্ছিন্ন এবং নিখুঁত সুখ পাওয়ার জন্য কি কেউ বাস্তব জীবনের সত্যতাকে বিসর্জন দিতে চাইবে, নাকি এই সত্যিকারের জীবনের কষ্ট, যন্ত্রণা, ব্যর্থতা এবং এর ভেতরে লুকিয়ে থাকা গভীর অর্থকেই সে বেছে নেবে? আমার মনে হয় বেশিরভাগ মানুষই সত্যিকারের জীবনটাই বেছে নেবে। আর যদি উত্তরটি হয় যে সে সত্যিকারের জীবনকেই বেছে নেবে, তবে এটি প্রমাণ করে যে মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য কেবল সুখ নয়। মানুষের জীবনে সত্য এবং অর্থের প্রয়োজন সুখের চেয়েও অনেক বেশি। অসাধারণ একটা চিন্তার খোরাক। এটি যে কারো মনের নিজস্ব সুখের সংজ্ঞা এবং জীবনের আসল উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবনার জন্ম দেবে। আজ আমরা সুখ নিয়ে সত্যি একটি গভীর যাত্রা করলাম। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ভাববেন বিষয়টি নিয়ে।